সরকারি সাদত কলেজের মাস্টার্স শেষ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নাও। আশা করছি সকলে ভালো আছো। আজকে কৌশলগত ব্যবস্থাপনার যে চ্যাপ্টার, সেই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ অ্যানালাইসিস অ্যান্ড ডায়াগনোসিস, এই চ্যাপ্টারের বেশ অনেক অংশই আমরা আলোচনা করেছি। তো এই আলোচনার আমরা প্রায় কাছাকাছি শেষ দিকে চলে এসেছি। তারপরেও কিছু আলোচনা আরও করতে হবে, আর 1-2টা ক্লাস। আজকে সেই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন কৌশলের কথা আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 2-3টা কৌশলের কথা আলোচনা করেছি। যেমন আমরা ছাঁটাই কৌশল বা রিট্রান্সমেন্ট স্ট্র্যাটেজি, এটার কথা বলেছি। সমন্বিত কৌশল বা কম্বাইন স্ট্র্যাটেজি, সেটাও আমরা আলোচনা করেছি। তারপরে আমরা অফেন্সিভ বা আক্রমণাত্মক কৌশল এবং ডিফেন্সিভ বা আমরা সেগুলোর বিষয়ে আলাপ করেছি। আজকে আরও কিছু কৌশলের কথা তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো হচ্ছে অনেক কৌশল, তো সেই জন্য একটু একটু করে আলোচনা করছি। যেটা আলোচনা করব সেটি হয়তো সুযোগ পেলে হয়তো বেশি কৌশল নিয়ে আলোপ করবো, আর সময় সুযোগ কম থাকে তা কম হবে। আজকে আমরা ব্যয় নেতৃত্ব কৌশল, কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজি, এই কৌশলটা নিয়ে আলোচনা। এক এক প্রতিষ্ঠান এক এক কৌশল নিয়ে কাজ করে, অগ্রগামী থাকে। তো এই যে কৌশলটা, অর্থাৎ ব্যয় নেতৃত্ব কৌশলের কথা যেটি আলোচনা করছি, বা সেটি হচ্ছে যে ব্যয়ের দিক থেকে অ্যাডভান্স থাকা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন একটি পণ্য বা সেবা বা দ্রব্য উৎপাদন ও বন্টনে সবচেয়ে কম খরচ করতে পারে, সেরকম একটি অবস্থায় চলে আসাটি হচ্ছে ব্যয় নেতৃত্ব কৌশল। সাধারণত প্রকৌশল, ক্রয়, উৎপাদন এবং বন্টন কাজে জড়িত ফার্মসমূহ এই কৌশলগুলো ব্যবহার করে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি সবচেয়ে কম খরচে জিনিসটি উৎপাদন এবং বন্টন করতে পারি, তাহলে ভোক্তারা কম দামে এই জিনিসগুলো পাবে এবং আমরা ভোক্তাদের আকৃষ্ট করতে পারব এবং আমাদের দিকে তাদের নজর ধরে রাখতে পারব, যেহেতু তারা কম দামে জিনিসটি পাচ্ছে। তো এইখানে যে সুবিধাগুলো আমরা পাই সেগুলো আমরা একটু এক নজরে আলাপ করছি। যে ভোক্তাকে আমরা কিছু অতিরিক্ত সেবার ব্যবস্থা করা যেতে পারে। যেমন তোমরা সকলেই জানো যে বিক্রয়োত্তর যে সেবার বিষয়টি, ওয়ারেন্টি, সেই বিষয়টি এটির মধ্যে থাকতে পারে। বা বিক্রিত হবার পরে সেই পণ্য গ্রাহকের ঘরে পৌঁছে দেওয়া, সেটাও হতে পারে। আরেকটি সুবিধা হচ্ছে যে ক্রেতাদের যে দাম, মূল্য, এর চাপ থেকে তাদেরকে রেহাই দেয়। ক্রেতারা তো সবসময় জিনিস কিনছেন, কিন্তু ক্রেতারা সবসময় চান, আমি ক্রেতা হিসেবেও চাই আমি যে জিনিসটি পছন্দ করছি বা যে জিনিসটি কিনতে চাচ্ছি সেটি যেন বাজারে অপরাপর একই রকম জিনিসের চেয়ে দামে কম হয়, মান উন্নত হয়। আরেকটি হচ্ছে যে মূল্য যুদ্ধ পরিহার, একে অ্যাভয়েডিং প্রাইস ওয়ার বলা যেতে পারে। মূলত বিদ্যমান প্রতিষ্ঠানগুলো বা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো
সবসময় কে কার আগে মার্কেট দখল করবে, কে কার মার্কেটে গিয়ে তার শেয়ার নিয়ে নেবে ইত্যাদি ইত্যাদি এইসব সবসময় থাকে। তো এই ক্ষেত্রে যদি আমরা পণ্যের উৎপাদন এবং বন্টনে কম খরচ করতে পারি, তাহলে সহজেই আমরা তাদের সাথে সেই যুদ্ধে আর অবতীর্ণ হওয়ার কোনো সুযোগ থাকে না, আমাদের যুদ্ধটা পরিহার আমরা করতে পারি। আরেকটি সুবিধা হচ্ছে যে আমরা যেহেতু বলছি যেটা আমরা কম ব্যয়ে উৎপাদন করব এবং কম ব্যয়ে উৎপাদিত পণ্য সামগ্রী আমরা গ্রাহকদের হাতে তুলে দেব, সেই জন্য আমাদের প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ ধীরে ধীরে প্রতিষ্ঠান তার প্রবৃদ্ধি এগিয়ে নেবে। আরেকটি বিষয় হচ্ছে যে দাম যদি আমরা, অর্থাৎ আমাদের যদি ব্যয় কম পড়ে, খরচ কম পড়ে, আমরা কম দামে বিক্রি করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিযোগীর যে সংখ্যা তা থেকে অনেকটাই দূরে থাকতে পারব। অর্থাৎ প্রতিযোগীরা তখন কিন্তু আসার জন্য একটু চিন্তা করবে, বা তারা যে আমাদেরকে বিভিন্নভাবে যে হুমকি দেবে, ব্যবসায়িক যে হুমকি, সেই কথা বলছি। তো সেই সব হুমকি থেকে আমরা কিন্তু মুক্ত থাকতে পারবো যদি আমরা ব্যয় নেতৃত্ব কৌশল অর্জন করতে পারি। তবে এখানে আমরা যে সুবিধাগুলো আলাপ করলাম, এই সুবিধার মধ্যে কিছু অসুবিধাও আছে। সে অসুবিধাগুলোর মধ্যে যেমন মুনাফা কমে যায়, প্রতিষ্ঠানের সামর্থ্য অনেক ক্ষেত্রে কমতে পারে, তবে দীর্ঘমেয়াদে এবং অনেক উৎপাদন যদি হয় তাহলে সেক্ষেত্রে আর সামর্থ্য কমে। আবার সকল ক্রেতা কম দামের জিনিস পছন্দ করে না, বা একই রকমের জিনিস যেটা সবচেয়ে বেশি দাম অনেক সময় অনেক ক্রেতা সেটি কিনে, সেটি খুব স্বল্প সংখ্যক। আর পণ্যের দাম কমাতে গিয়ে কিন্তু প্রতিষ্ঠানের বিভিন্ন অংশের উপর একটা চাপ পড়ে, অর্থাৎ সেই বৃহদায়তন উৎপাদন, সেই সরবরাহকারীদের দর কষাকষি, লেবার কস্ট যাতে কমানো যায়, লেবার যাতে কম খরচ হয়, তারপরে মেশিন দিয়ে যাতে বেশি পরিমাণে উৎপাদন বাড়ানো যায়, এইসব কারণে নানান দিকে বিভিন্ন প্রেশার থাকে। তো এই প্রেশারটা কিন্তু সব দিকে বেড়ে যায়। তো এই ব্যয় নেতৃত্ব অর্জন, ব্যয় নেতৃত্ব সফলতা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের কিছু বিষয় আমাদের চিন্তা করতে হবে। এক, ব্যয় সৃষ্টি করে এমন খাতগুলোকে চিহ্নিত করতে হবে, আর এই খাতগুলি সুনিয়ন্ত্রিত হলে ব্যয় কমে আসবে। প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে পূর্ণ মাত্রায় উৎপাদন করতে পারলে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন। অনেক সময় শ্রমিক কর্মচারীদের অযাচিত হস্তক্ষেপ ব্যয় বাড়িয়ে দেয়, সেটি বন্ধ করতে হবে। প্রধান কার্যালয়, কারখানা, শাখা কার্যালয়ে, গুদাম এমনভাবে স্থাপন করতে হবে যাতে স্বল্প ব্যয়ে সব বিষয় সমন্বয় করা সম্ভব হয়। পণ্য লাইনে পণ্যের সংখ্যা কমিয়ে গড়ে তুলে ব্যয় কমানো যায়। বিভিন্ন পক্ষ যেমন পাওনাদার, সরবরাহকারী, ব্যাংক, ক্রেতা, নিম্ন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, এদের সাথে সমন্বিত এবং চমৎকার মজবুত সম্পর্ক তৈরি করতে হবে। এবং উৎপাদন ও বন্টন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করে অনাবশ্যক বিষয়গুলো পরিহার করে সঠিক নজরদারির মধ্যে রাখলে ব্যয় নিয়ন্ত্রণ। তাহলে এখন দেখো, আমরা যে ব্যয় নেতৃত্ব অর্জনের কথা বললাম, এই কৌশলের কথা বললাম, তো আমাদের এই কৌশলটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে আমাদের চতুর্দিকে বা 10 দিকে আমাদের নজরদারি রাখতে হবে, যাতে করে আমাদের কোনো দিকই কম গুরুত্বের কারণে পিছিয়ে না পড়ে। সব দিকে আমাদের খেয়াল রাখতে হবে, গ্রাহকদের কথা মাথায় রাখতে হবে, পাওনাদারদের কথা মাথায় রাখতে হবে, এবং আমাদের যারা প্রতিষ্ঠানের মালিক তাদের দিকে খেয়াল রাখতে হবে, কর্মীদের দিকে খেয়াল রাখতে হবে। ব্যয় নেতৃত্ব অর্জন করতে গিয়ে যাতে আমরা প্রতিষ্ঠানকে আবার বিপদে পড়তে না হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা গেল আমাদের ব্যয় নেতৃত্ব কৌশল, অর্থাৎ ব্যয়কে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ আমরা পণ্যের উৎপাদন এবং বন্টন ব্যবস্থা যে খরচ তা কমিয়ে আমরা পণ্যের দাম কমিয়ে বাজারে আমরা প্রবেশ করবো বা বাজার দখলের চেষ্টা করবো। সেটা হচ্ছে ব্যয় নেতৃত্ব কৌশল। আমাদের আরেকটি কৌশল হচ্ছে যে
পৃথকীকরণ কৌশল, ডিফারেন্সিয়েশন কৌশল। এটি হচ্ছে যে পণ্য বা ব্র্যান্ডের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য, সুবিধা এবং সেবা অন্যান্য উপাদানসমূহের আলাদাকরণকে বোঝায় এবং এই কৌশল প্রক্রিয়া ক্রেতা বাজারে কোন পণ্যটি চাচ্ছে তা বুঝে পণ্য, সেবা বা অন্য দ্রব্য তৈরিকরণ, যাতে করে ক্রেতার সর্বোত্তম চাহিদা পূরণ হয়। পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য এসব ব্যবহারই পৃথকীকরণের মাধ্যমে সম্ভব। তোমরা সিম্ফনি ফোনের কথা জানো। বাজারে যখন অ্যান্ড্রয়েড ফোনের প্রচুর, তখন সিম্ফনি ফোন সেই অল্প খরচের মধ্যে মোটামুটি স্মার্টফোনের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, স্বল্প আয়তনের মধ্যে তারা, স্বল্প দামের মধ্যে তারা কিন্তু সেটি সরবরাহ। সবচেয়ে বেশি স্মার্টফোন সম্ভবত বিক্রি হয়েছে তাহলে এই যে আমরা পৃথকীকরণ করলাম বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন ফোনের কথাই বলি যে তোমার যেমন ক্যামেরার কথা বলতে পারি, তারপরে তোমার সাউন্ডের কথা বলতে পারি, অপারেটিং সিস্টেমের কথা, এই বিভিন্ন বিষয়গুলো তারা অল্প দামের সেটের মধ্যে তারা সন্নিবেশ করার চেষ্টা করেছে। তো সেই জন্য এটার গুরুত্ব বেড়ে গেছে। তো এই বৈশিষ্ট্য বজায় রাখতে গেলে রাখার যেমন কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধা তো থাকেই। তো সেই অনেক সময় সেই মানে সেই গুণ, সেই মান, সেই বৈশিষ্ট্য বজায় রাখতে গেলে যে দাম পড়ে, সেই দাম যখন আবার সেই রকম গুণসম্পন্ন, মানসম্পন্ন পণ্য তৈরি করলে কিন্তু খরচ আবার বেশি পড়ে যায়। এটি একটা নেতিবাচক দিক। আর পৃথকীকরণের একটি বিষয় হচ্ছে যে নকলের বিষয়টা, যে অনেক সময় নকল হয়ে যায়, সেই ক্ষেত্রে আবার আমরা সেই দোষে দুষ্ট হই। কাজেই সেখান থেকে আমাদের আবার সরিয়ে আসতে হবে। কাজেই পৃথকীকরণ করার সময় আমাদের চিন্তা করতে হবে আমরা যাতে স্বল্প ব্যয়ে আমরা সেই গুণ বা বৈশিষ্ট্য যা ক্রেতা বা ভোক্তারা আশা করে বা পছন্দ করে, তাতে আমরা তাদের হাতে তুলে দিতে পারি। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন কৌশল। আচ্ছা, পৃথকীকরণের অনেকগুলা বিষয় পৃথকীকরণ হয়। এটা একটু নাম, যেমন ব্যবহারকারীর অভিজ্ঞতার বিভিন্নতা, ক্রেতার সেবার বিভিন্নতা, তারপরে পণ্যের আকারগত বিভিন্নতা, পণ্যের বহু বৈশিষ্ট্য বিভিন্নতা, পণ্যের উন্নয়নের বিভিন্নতা, বিভিন্ন ধরনের প্রযুক্তির উন্নয়নের বিভিন্নতা, দামের বিভিন্নতা, প্রযুক্তির পৃথকীকরণের বিভিন্নতা, পণ্যের ভাবমূর্তির সৃষ্টি, বিক্রয় সেবা সরবরাহ, পণ্য ক্রেতা সেবার উন্নয়ন, দ্রুত ক্রেতা সেবা সরবরাহ, কর্মী পৃথকীকরণ ইত্যাদি বিভিন্ন রকমভাবে আমরা সেই পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশনের কৌশলে আমরা কাজ করতে পারি। এটা প্রতিষ্ঠান ঠিক করবে যে তারা কোন কৌশলে তারা অগ্রগামী হবে। এইবার আমরা আরেকটি কৌশল নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে সর্বোচ্চ ব্যয় প্রদানকারী কৌশল। এটাকে ইংরেজিতে বলে বেস্ট কস্ট প্রোভাইডার স্ট্র্যাটেজি। এটা ব্যয়ের সর্বোত্তম সন্তুষ্টি প্রদান কৌশল হলো যে কম খরচে একই পরিমাণ পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া বা সরবরাহ করার ব্যবস্থা করা। অর্থাৎ যে পরিমাণ পণ্য কিনতে যে টাকা সমজাতীয় প্রতিষ্ঠান থেকে খরচ হওয়ার কথা, তার চেয়ে সেই পরিমাণ পণ্য আরও কম দামে সরবরাহ করার কৌশলটি হচ্ছে সর্বোচ্চ ব্যয় প্রদানকারী কৌশল। এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে যে টয়োটা কোম্পানি তার লেক্সাস গাড়িতে বিএমডাব্লিউর কিছু বৈশিষ্ট্য সংযোজন করে কম মূল্যে সরবরাহ করেছে। বিএমডাব্লিউ গাড়ি খুব দামি গাড়ি, আমি ব্যবহার করিনি, করার সুযোগ হয়নি কখনো, কিন্তু যারা ব্যবহার করেছেন তারা এর সুযোগ সুবিধা জানেন। তো সেই গাড়ির কিছু বৈশিষ্ট্য, সেই সুযোগ সুবিধাগুলো টয়োটা লেক্সাস গাড়িতে
তারা সন্নিবেশ করার মাধ্যমে সেই টয়োটা লেক্সাসকেও বিএমডাব্লিউর অনুরূপ কার্য পরিচালনা করার জন্য তারা চেষ্টা করেছেন। তো সেই জন্যে সেই বিএমডাব্লিউর যে বৈশিষ্ট্য সেটি তারা লেক্সাস গাড়িতে পাচ্ছেন, সেই জন্য এটাকে সর্বোচ্চ ব্যয় প্রদানকারী কৌশল বলা হচ্ছে। তো এখানে তোমার যে সুবিধাগুলো কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে তুলনামূলক স্বল্প ব্যয়ের জন্য সহজেই প্রতিযোগিতামূলক সুফল অর্জন করা যায়। ক্রেতা তুলনামূলক স্বল্প মূল্যে পণ্য কিনতে পারে, ফলে অধিক ভোক্তা সন্তুষ্টি হয়। আর অধিক দক্ষতা ছাড়া একই বৈশিষ্ট্যমণ্ডিত পণ্য তুলনামূলক কম দামে দেওয়া সম্ভব না, তাই প্রতিষ্ঠানগুলো দক্ষতা অর্জনে মনোনিবেশ করে, এটা খুবই পজিটিভ একটা দিক। আরেকটি হচ্ছে যে কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়, কর্মীরা প্রচেষ্টার তুলনায় অধিক উৎপাদন করতে পারে। এটি হচ্ছে সর্বোচ্চ ব্যয় প্রদানকারী কৌশল, অর্থাৎ কম ব্যয়ে অধিক পরিমাণ পণ্য সামগ্রী বা সেবা ভোক্তাদের সরবরাহ করার কৌশল। এইখানে যে প্রধান যে অসুবিধাগুলোর কথা বিবেচনা করা হয়, যে তুলনামূলক নিম্ন ব্যয়ে একই বৈশিষ্ট্য মণ্ডিত পণ্য তৈরি করা পরস্পর বিরোধী, তাই ব্যয় কম মান বেশি এর সমন্বয় করা কঠিন কাজ, আসলেও কঠিন। কারণ মানসম্মত জিনিস পেতে গেলে অবশ্যই আমাদেরকে দাম বেশি করবে। যেমন তোমাদের ঘরে, সবার ঘরে টেলিভিশন আছে, তোমরা এই ক্ষেত্রে যে টেলিভিশনটি জনপ্রিয় টেলিভিশন সনির যারা পুরনো মডেলের টিভির গ্রাহক, তাদের কিন্তু কমপ্লেন খুব একটা নেই। কিন্তু এই সনি কিন্তু আবার নতুন সাজে এসেছে, দাম অনেক কম। যেমন বিভিন্ন চাইনিজ প্রতিষ্ঠানও তারা প্রায় একই রকম বৈশিষ্ট্য কথা বলে তারা বিভিন্ন বিক্রি করছে, কিন্তু এগুলার বড় অসুবিধা হচ্ছে যে এগুলার আয়ু হচ্ছে কম, স্বল্পায়ু। কিন্তু এই যে আমরা যে সনি টিভির কথা বললাম আগেকার, সেটি কিন্তু দীর্ঘদিন যাবত চলছে। আমার ঘরে একটি সনি টিভি আছে, সেই 2003 সালে কিনেছি। এর মধ্যে 2বার বা 3বার আমি একটু দেখাতে নিয়ে গিয়েছিলাম, তাতে আমার 1500, 3000 বা 2500 টাকা খরচ হয়েছে। আমার টেলিভিশন কিনতে এখনও চলছে। তাহলে 2003 সালে কিনলে এখন 2020 সাল, 17 বছর। কিন্তু এখনকার যে চাইনিজ যে টেলিভিশন সেটগুলো আছে, এগুলো কিনলে কি 17 বছর যাবে? 2-4-5 বছর পরেই হয়তো এগুলো ঠিক করতে হবে অথবা ফেলে দিতে হবে। তাহলে মানে আসলে কম দামে মানসম্মত পণ্য আসলে পাওয়া সম্ভব নয়, তবে কাছাকাছি থাকা যায়। আরেকটি বিষয় হচ্ছে দক্ষ মানব সম্পদ এবং উৎপাদন বন্টন প্রক্রিয়া তৈরি করতে হবে। মানব সম্পদ দক্ষ করে গড়ে তুলতে হবে এবং উৎপাদন বন্টন প্রক্রিয়া সুষ্ঠু সঠিক করতে হবে। আর দাম কমাতে যে মানেরও ঘাটতি হতে পারে, আর ছোট প্রতিষ্ঠানের পক্ষে এটি করা খুবই অসুবিধাজনক। তো কাজেই আমরা যে সর্বোচ্চ ব্যয় প্রদানকারী কৌশলের কথা বললাম, সেটি আসলে সব ক্ষেত্রেই সম্ভব নয়। বিশেষ করে ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি অসুবিধাজনক। বড় প্রতিষ্ঠান অনেক সময় পারে, কারণ তাদের বিভিন্ন দিকের সুযোগ সুবিধা থাকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা এই খরচগুলো কমিয়ে গ্রাহকদের সন্তুষ্টি দিতে পারে। তাহলে আমরা বেস্ট কস্ট প্রোভাইডার স্ট্র্যাটেজি আমরা একটু আলাপ করলাম। এবার আমরা করব আরেকটি কৌশল, সেটি হচ্ছে নিম্ন ব্যয় কেন্দ্রীভূতকরণ কৌশল। নিম্ন ব্যয় কেন্দ্রীভূতকরণ কৌশল, যেটাকে ফোকাসড স্ট্র্যাটেজি অন লোয়ার কস্ট। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান তার বহু রকমের পণ্য তৈরি করতে পারে, বা 2-4টা সে যত পণ্য উৎপাদন করে, তার সমস্ত পণ্য না, আবার সে যেসব বাজারে কাজ করে সমস্ত বাজারেও নয়, তার পণ্যের মধ্যে একটা অংশ এবং সেই অংশটি
কোনো একটা বাজারের কোনো একটা অংশে কম মূল্যে সরবরাহ করার চিন্তা করা হয়। অর্থাৎ সেই দিকে তারা তাদের দৃষ্টি বা মনোযোগ বা তাদের যে চিন্তাভাবনা সেদিকে কেন্দ্রীভূত করে, যার ফলে এটি সবচেয়ে কম ব্যয়ে সরবরাহ করা সম্ভব হয় এবং প্রতিযোগীরা তখন একটা সমস্যার মধ্যে পড়ে যায়। কারণ প্রতিযোগীদের তো সেই কৌশল নিলে হয়তো পারবে, কিন্তু সেই কৌশল না নিলে কিন্তু প্রতিযোগীরা ওই একটা নির্দিষ্ট বাজার, ওই একটা নির্দিষ্ট পণ্যে এই যে কম দামে যে সেবা গ্রাহকরা পাচ্ছে সেই দামে হয়তো তাদের পক্ষে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তো তাই যে কৌশল বা প্রক্রিয়ায় বাজারের সম্পূর্ণ অংশ সবগুলো পণ্যকে বাজারজাত না করে বাজারের একটা নির্দিষ্ট অংশে নির্দিষ্ট পণ্য ছাড়া হয়, সেই নিম্ন ব্যয় তাকে মূলত নিম্ন ব্যয় কেন্দ্রীভূতকরণ কৌশল বা ফোকাসড স্ট্র্যাটেজি অন লোয়ার কস্ট বলা হয়। এই ফোকাস স্ট্র্যাটেজি অন লোয়ার কস্ট অর্থাৎ বললাম তো একটা প্রতিষ্ঠানের সব পণ্য না, কোনো একটা নির্দিষ্ট পণ্য সমস্ত বাজার নয়, কোনো একটা নির্দিষ্ট বাজারে, সমস্ত বাজার না কিন্তু। তো সেই ক্ষেত্রে কিছু সুবিধা, যেমন একটি নির্দিষ্ট অংশের ভোক্তাদের চাহিদা পূরণের জন্য মূলত এই কৌশল। সুতরাং বৃহৎ উৎপাদন ও তা বাজারজাতকরণের ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়। নিম্ন ব্যয়ে পণ্য সরবরাহ করার ফলে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা যায়। স্বল্প ব্যয়ে একই বৈশিষ্ট্যমণ্ডিত পণ্য বিক্রি করতে হলে দক্ষতা প্রয়োজন। এই জন্য প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জনে প্রতিষ্ঠান মনোযোগী হয়। এটি হলো সুবিধা। অসুবিধা হচ্ছে ভোক্তা রুচি, চাহিদা, পছন্দ এগুলো কিন্তু স্থায়ী নয়, এগুলো সময়ের পরিবর্তনে এগুলো পরিবর্তিত হয়, পরিবেশের কারণে পরিবর্তিত হয়। তো সেই জন্য নতুন চাহিদার ভিত্তিতে নতুন পণ্য চলে আসলে বাজার হারানোর অনেক সময় ভয় থাকতে পারে। বাজারের একটা নির্দিষ্ট অংশের জন্য কৌশল নেওয়া হয়, ফলে পুরো বাজার ধরে রাখা মুশকিল। যেখানে বাজার খুব লাভজনক সেখানে নতুন প্রতিযোগী মোকাবেলা করতে হয়। নিম্ন ব্যয়ে পণ্য সরবরাহ করতে গিয়ে অনেক সময় পণ্যের গুণগত মান কমে যায়। তো আমরা যে কৌশলই অবলম্বন করি না কেন, আমাদের পণ্যের গুণ এবং মান অক্ষত রেখে যদি আমরা করতে পারি, তাহলে আমরা যে স্ট্র্যাটেজি হাতে নিই না কেন আমাদের সেটি সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যখনই একটু সমস্যা হয়ে যায় তখন সেখানেও কিন্তু আমাদের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আমরা আরেকটি কৌশলের কথা বলছি, আরেকটি কৌশলের কথা বলে আজকের ক্লাস শেষ করব। আজকে যেটা হচ্ছে যে রুচি ও পছন্দ পৃথকীকরণের মাধ্যমে কেন্দ্রীভূতকরণ কৌশল। রুচি ও পছন্দ পৃথকীকরণের মাধ্যমে কেন্দ্রীভূতকরণ কৌশল। ফোকাসড স্ট্র্যাটেজি অন ডিফারেন্সিয়েশন, টেস্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট। রুচি এবং পছন্দ আলাদা করা। তো যে পদ্ধতিতে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের জন্য রুচি ও পছন্দের পৃথকীকরণের মাধ্যমে সুনির্দিষ্ট বাজারাংশের চাহিদার নিরিখে বিশেষ বৈশিষ্ট্যের পণ্য বা সেবা সরবরাহ করা হয়, তাকে রুচি ও পছন্দের পৃথকীকরণের মাধ্যমে কেন্দ্রীভূতকরণ কৌশল বলা হয়। অর্থাৎ রুচি আমাদের যে টেস্ট এবং পছন্দ, যেটা আমাদের রিকোয়ারমেন্ট, চাহিদা, তার আলাদাকরণ। তো এইখানের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে পণ্যের উচ্চমান নিশ্চিত করা, উচ্চবিত্ত ভোক্তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পণ্যের মান ও গুণ উচ্চ রাখা, উৎপাদন, বন্টন ও প্রসারের ক্ষেত্রে পণ্যের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করা, ভোক্তাদের চিহ্নিত করা এবং তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা। এইটি হলো মূলত রুচি এবং পছন্দ পৃথকীকরণের মাধ্যমে কেন্দ্রীভূতকরণের কৌশল। তো এখানে যে সুবিধাগুলো অর্জন করা যায়, যে ধনী এর পক্ষে থাকে, কারণ ধনিক শ্রেণীর বারে বারে রুচি পরিবর্তনে কোনো সমস্যা নেই। আর এখানে যেহেতু ধনিক শ্রেণীর কোনো সমস্যা নেই, তাহলে এখানে প্রতিযোগীর সংখ্যাও কিন্তু তুলনামূলক
কম থাকে। কাজেই প্রতিষ্ঠান এগিয়ে নিতে পারে যদি রুচি এবং পছন্দ আলাদাকরণের মাধ্যমে তারা মনোযোগ দিয়ে থাকে। আর এর অসুবিধা হচ্ছে যে বাজারের একটি বড় অংশই কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকে, ছোট একটা অংশ নিয়ে কাজ করে। আর রুচি পছন্দ এগুলো সদা পরিবর্তনশীল, কাজেই এটা অত্যন্ত খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় মানুষের রুচি এবং পছন্দ পৃথকীকরণের মাধ্যমে। তো আজকে আমরা বেশ কয়েকটা কৌশল নিয়ে কথা বললাম। যে একটি হচ্ছে রুচি এবং পছন্দ পৃথকীকরণের মাধ্যমে কেন্দ্রীভূতকরণ কৌশল, আরেকটি হচ্ছে নিম্ন ব্যয় কেন্দ্রীভূতকরণ কৌশল, আরেকটি হচ্ছে সর্বোচ্চ ব্যয় প্রদানকারী কৌশল, আরেকটি হচ্ছে পৃথকীকরণ কৌশল, তারপরে ব্যয় নেতৃত্ব কৌশল, এগুলো। আর তার আগে আমরা ছাঁটাই কৌশল, সমন্বিত কৌশল, আক্রমণাত্মক কৌশল, রক্ষণাত্মক কৌশল আমরা এগুলো আলাপ করেছি। তো আমরা আগামী দিন তো এখানে আরও কয়েকটা কৌশল আমরা আগামী দিন আলাপ করব। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ উলম্ব একীকরণের কৌশল, অগ্রগামী কৌশল, মনোযোগ কেন্দ্রীভূতকরণ কৌশল, এইগুলো আলোচনামূলক কৌশল, পরিবর্তন সূচনা স্ট্র্যাটেজি, অনেকগুলো কৌশল। তো আগামী ক্লাসে আমরা এগুলো আলাপ করব। আলাপ করার পরে হয়তো শেষের দিকে চলে যাব, তখন চ্যাপ্টার শেষ হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাসগুলো আমরা ইউটিউবেও দিয়ে দিচ্ছি, তো সুবিধা মতো তোমরা একটু দেখে নেবে। তোমরা একটু যখন বই পড়বে তোমরা একটু শুনবে, তারপরে বই দেখবে, আবার শুনবে, ভালো লাগবে তোমাদের। এবং আমার মনে হয় যে তোমাদের যে পড়ার বিষয় সেটি তোমাদের কাছে আরও বেশি বোধগম্য হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলেও তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। বিশেষ করে মাস্ক ছাড়া ঘরের বাইরে কোনো অবস্থাতেই বের হবে না। আর যতবার সম্ভব বাইরের কিছু তুললে হাত ধোয়ার চেষ্টা করবে। শুভকামনা রইল। ধন্যবাদ।